আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদ রহমান। পুলিশ পদোন্নতি লিখিত পরীক্ষার্থীদের জন্য ভিডিও রেকর্ডিং প্রিমিয়াম কোর্সে আপনাদের স্বাগতম। সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাসে আজ আমরা আলোচনা করব কতিপয় প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, এস্টোপেল বলতে কি বুঝো বা এস্টোপেল নীতি কি? সাক্ষ্য আইনের ১১৫ ধারায় এস্টোপেল বা প্রতিবন্ধকতা নীতি সম্পর্কে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি তার কোনো কাজ বা কোনো কথা বা কোনো শব্দ দ্বারা অন্য কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু বিশ্বাস করায়, খেয়াল করবেন, অ্যাক্ট, অমিশন আর কোনো কথা, তার মানে হচ্ছে যদি কোনো কথা, কোনো কাজ, এগুলো দ্বারা অন্য কোনো ব্যক্তিকে কোনো কিছু সে বিশ্বাস করায় এবং সেই ব্যক্তি যদি সেই বিশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করে, তাহলে যিনি বিশ্বাস করালেন তাকে তা অস্বীকার করতে দেওয়া হবে না। তার মানে হচ্ছে এস্টোপেল মানে যে আমরা বাংলাটা বলছি প্রতিবন্ধকতা বা বাধা। এই বাধাটা কিসের? আপনি কাউকে কিছু বিশ্বাস করিয়েছেন, পরবর্তীতে আপনাকে সেটার অস্বীকার করতে দেওয়া হবে না। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে না, এটা তো মিথ্যা, আমি এরকমটা বলেছিলাম কিন্তু এটা আমি আর এটা করতে চাই না, এরকম বলার কোনো সুযোগ নেই। যেমন আপনি আপনার পিতার একখণ্ড জমি নিজেকে মালিক দাবি করে বিক্রয়ের চুক্তি করলেন। কিছুদিন পর আপনার পিতা মারা গেল, আপনি ওই সম্পত্তির মালিক হয়ে গেলেন। যার সাথে আপনি বিক্রয় চুক্তি করেছেন তিনি আপনাকে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বললে আপনি তখন বলতে পারবেন না যে যখন চুক্তি করা হয়েছিল তখন আমি আসলে প্রকৃত অর্থে সম্পত্তির মালিক ছিলাম না। এটা বলার সুযোগ আপনার নেই। তাহলে এখানে কি হলো? বাধা হয়ে দাঁড়ালো যে আপনি একবার যা বিশ্বাস করিয়েছেন পরবর্তীতে আপনি সেই বিষয়টি আর অস্বীকার করতে পারবেন না। আর এটাই হচ্ছে ডক্ট্রিন অফ এস্টোপেল বা প্রতিবন্ধকতার নীতি। আর এই নীতিটি আপনার দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এরপর আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় প্রশ্ন, সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তি কে? সাক্ষ্য আইনের ১১৮ ধারায় উল্লেখ করা হয়েছে যে কে সাক্ষ্য দিতে পারবে। এখানে সাক্ষ্য প্রদানের যোগ্যতার ক্ষেত্রে যেটা বিবেচ্য সেটা হচ্ছে যে ব্যক্তি প্রশ্ন শুনে যৌক্তিক উত্তর দিতে পারে সেই যোগ্য সাক্ষী। তার মানে সাক্ষীর যোগ্যতা হচ্ছে যৌক্তিক উত্তর দেওয়া, রেশনাল অ্যান্সার। যৌক্তিক উত্তর যে দিতে পারবে সেই সাক্ষী হতে পারবে। সেখানে বয়স কোনো ফ্যাক্টর হবে না, এমনকি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা শারীরিক বা মানসিক সেটাও ফ্যাক্টর হবে না, যদি সে প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দিতে পারে। তার মানে কি? তাকে প্রশ্নটাও বুঝতে হবে, যৌক্তিক উত্তর দিতে হবে। এই যে শর্তটা আরোপ করা হয়েছে, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুধু উত্তর দিলেই হবে না, উত্তরটা যৌক্তিক হতে হবে। যেমন একজন উন্মাদ ব্যক্তি, তাকে প্রশ্ন করা হলো যে তুমি কি খুন করতে দেখেছো? সে প্রশ্ন না বুঝে খলখল করে হাসতে হাসতে সে বলল যে আমি মেরেছি। এই ধরনের একটা বিবৃতি প্রদান করলো। তার মানে কি? তার মানে হচ্ছে সে প্রশ্নটা বুঝতে পারে নাই এবং যৌক্তিক কোনো উত্তর দিতে পারছে না। তাকে জিজ্ঞেস করছেন নাম, সে হাসতে হাসতে ভিন্ন কিছু বলছে। উত্তর দিচ্ছে কিন্তু আপনি একটা কথা বললেন, তার প্রেক্ষাপটে সে কিন্তু উত্তর দিল, কিন্তু সেই উত্তরটা যৌক্তিক হবে না। আপনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্ন বুঝে যখন যৌক্তিক উত্তর দিতে পারবে কোনো ব্যক্তি, সেই যোগ্য সাক্ষী হবে। তাতে যদি তার কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেটা বয়সের কম বয়স, বেশি বয়স বা শারীরিক বা মানসিক কোনো অসুস্থতা, সেটাও ফ্যাক্টর হবে না। প্রশ্ন হচ্ছে 5 বছরের শিশু কি সাক্ষী হতে পারবে? উত্তর হচ্ছে 5 বছরের শিশু যদি প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দিতে পারে তাহলে অবশ্যই সে সাক্ষী হতে পারবে। তার মানে হচ্ছে বয়সটা এখানে ফ্যাক্টর না, সেটা 3 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, আর 80 বছর হোক বা 90 বছর হোক। মূলত বিষয়টা হচ্ছে প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দেওয়া। বয়স বেশি হওয়ার দরুন অনেক সময় দেখা যায় যে যারা বয়োবৃদ্ধ তাদের কথা বোঝা যায় না, বা তারা প্রশ্ন একটা করলে ভিন্ন রকম উত্তর দেয়, অর্থাৎ যৌক্তিক উত্তর দেওয়ার সক্ষমতা তারা হারিয়ে ফেলে বয়সের কারণে। এখন
বা অসুস্থতার কারণে কিন্তু হতে পারে অনেকের এরকমটা, যে বয়স বেশি না কিন্তু সে এমন রোগে আক্রান্ত বা এমন রোগগ্রস্ত যে সে প্রশ্ন করলে যৌক্তিক উত্তর দিতে পারে না, তাহলে সেই ব্যক্তি যোগ্য সাক্ষী হবে না। তাহলে যোগ্য সাক্ষী হওয়ার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর প্রদান করা। আমাদের 3 নম্বর প্রশ্ন, কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রদানে অক্ষম, অর্থাৎ কে সাক্ষী হতে পারবে না। কে সাক্ষী হতে পারবে না এটাও কিন্তু সুস্পষ্ট করে বলা যাবে না। মূলত প্রশ্ন বুঝে যে যৌক্তিক উত্তর দিতে পারবে না সেই সাক্ষী হতে পারবে না। কিন্তু সাক্ষ্য আইনের 118 ধারায় আমরা কতিপয় ব্যক্তির ক্ষেত্রে দেখি যে তাদের এই প্রতিবন্ধকতা থাকতে পারে, যেমন কম বয়স, বেশি বয়স, শারীরিক বা মানসিক অসুস্থতা। তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি তার বয়স কম হওয়ার দরুন সে প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দিতে না পারে তাহলে সে সাক্ষী হতে পারবে না। যেমন বয়স 3, একজন 3 বছরের শিশুকে আপনি একটা প্রশ্ন করলে সে সেটা বুঝে না, সে না বুঝে তার মতো করে সে উত্তর দেয় অথবা চুপ থাকে, তাহলে কিন্তু সে যোগ্য সাক্ষী হবে না। আবার একজনের বয়স হয়েছে 90, তার অবস্থা একই রকম, প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দিতে পারে না। তাহলে এই যে প্রশ্ন বুঝে যৌক্তিক উত্তর দিতে না পারা কিসের জন্য? কম বয়স, বেশি বয়স, শারীরিক বা মানসিক অসুস্থতার এইসব কারণে যদি বিষয়টা ঘটে তাহলে তারা যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে না, অর্থাৎ তারা অক্ষম সাক্ষী, তাদেরকে আপনার উপযুক্ত হিসেবে গণ্য করা যাবে না এবং তারা সাক্ষ্য দিতে পারবে না। এরপর আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন, মামলার ঘটনা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন। একটা মামলা ঘটনা প্রমাণ করতে গেলে কমপক্ষে কতজন সাক্ষীর প্রয়োজন, এই প্রশ্নটা আমরা উত্তর দিতে পারবো সাক্ষ্য আইনের 134 ধারা অনুযায়ী। সাক্ষ্য আইনের 134 ধারা বলা হয়েছে যে নাম্বার অফ উইটনেস, যেখানে বলা হয়েছে কোনো মামলার কোনো ঘটনা প্রমাণের জন্য সুনির্দিষ্ট করে কোনো সাক্ষীর প্রয়োজন নেই, অর্থাৎ সুনির্দিষ্ট সাক্ষীর সংখ্যার প্রয়োজন নেই। একটা মামলা সেটা একজনকে দিয়েও প্রমাণ করা যেতে পারে, 100 জনকে দিয়েও প্রমাণ করা যেতে পারে, আবার এমনও হতে পারে যে 100 জন দিয়ে প্রমাণ করতে গিয়েও প্রমাণ করা যায়নি, আবার একজনকে দিয়েই প্রমাণ করা গিয়েছে, অর্থাৎ এখানে নাম্বার বা সংখ্যাটা এখানে কোনো গুরুত্বই পাবে না। একটি মামলায় যদি এরকম হয় চাক্ষুষ সাক্ষী একজন, সে একজনকে সাক্ষী করা যাবে। আবার একটি মামলায় সাক্ষী হচ্ছে 50 জন, 50 জনকে সাক্ষী করা যাবে। তার মানে হচ্ছে মামলার ঘটনা বা মামলা প্রমাণের ক্ষেত্রে সাক্ষীর সংখ্যার কোনো গুরুত্বই নেই। এখানে গুরুত্ব হচ্ছে সাক্ষীর সাক্ষ্যের গুরুত্ব, সেই সাক্ষ্য সত্য নাকি মিথ্যা সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সাক্ষী কতজন এটা কোনোভাবেই প্রাসঙ্গিক না বা গুরুত্বপূর্ণ না। এটা হচ্ছে সাক্ষীর সংখ্যা, যেটা হচ্ছে সাক্ষ্য আইনের 134 ধারায় উল্লেখ করা হয়েছে। এরপর আমরা আলোচনা করব 5 নম্বর প্রশ্ন, জেরা বলতে কি বোঝায়, ইঙ্গিতবাহী প্রশ্ন কি, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। জেরার সংজ্ঞা সাক্ষ্য আইনের 137 ধারাতে প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিপক্ষের আইনজীবী বা প্রতিপক্ষ যখন কোনো প্রশ্ন করে সেটাকে বলা হয় জেরা। তার মানে যে পক্ষ সাক্ষীকে হাজির করে সেই পক্ষের সাক্ষী যখন বিবৃতি দেয় সেটাকে বলে জবানবন্দি, আর সেই জবানবন্দির ভিত্তিতে যখন অপর পক্ষের আইনজীবী বা অপর পক্ষ যখন তাকে প্রশ্ন করে তখন সেটাকে বলা হয় জেরা। আমরা অনেক সময় দেখতে পাই যে বা বুঝতে পারি যে আমাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করলে আমরা বলি আমাকে জেরা করছো কেন। তার মানে হচ্ছে যে পক্ষ সাক্ষী হাজির করে সেই পক্ষের সাক্ষী যখন বিবৃতি দেয় সেই বিবৃতির প্রেক্ষাপটে অপর পক্ষের আইনজীবী বা অপর পক্ষ যখন তাকে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো হচ্ছে জেরা। ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? সাক্ষ্য আইনে ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা বলা হয়েছে যে 141 ধারাতে, যে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে অথবা প্রশ্নকর্তা যে উত্তরটি চান সেটা প্রশ্নের মধ্যেই নিহিত থাকে, অথবা যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় তাকে বলা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন, অর্থাৎ লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেনের সংজ্ঞায় বলা হচ্ছে প্রশ্নকারী যে উত্তরটা চান সেটা প্রশ্নের মধ্যে নিহিত থাকে, এটা হচ্ছে আইনের ভাষায়। আর আমরা সহজে বোঝার জন্য বলতে পারি যে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে বা যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় সেটাকে বলা হয় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। যেমন প্রশ্ন করা হলো, আপনি কি ককে খুন করেছেন? এর উত্তর হ্যাঁ বা না। তার মানে এটার উত্তর কি দিয়ে যাচ্ছে? হ্যাঁ বা না দিয়ে।
সে হয়তো বলবে যে না, খুন করিনি, তাহলে সে শুধু না বললেই হবে, তাহলে উত্তরটা পাওয়া যাচ্ছে। আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে এটার মধ্যে আমরা যে বললাম প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে, আমি যে প্রশ্নটি করেছি আমি কি জানতে চাচ্ছি, যে আপনি খুন করেছেন কি খুন করেননি। তো আমি তো প্রশ্ন বলে দিয়েছি যে আপনি ককে খুন করেছেন কিনা। আপনি যদি হ্যাঁ বলেন তাহলে উত্তর হলো হ্যাঁ, আপনি ককে খুন করেছেন। আপনি যদি না বলেন তাহলে হলো যে না, আপনি ককে খুন করেননি। তাহলে এই যে আপনি যখন না বললেন, এই না মানে কিন্তু আমার প্রশ্ন সহ, কারণ আমার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকানো, এই কারণে আমার প্রশ্নের বাক্যটা সহ আপনাকে মিন করতে হবে। তার মানে আপনি খুন করেননি। তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করা উত্তর দেওয়া যায়, অথবা আপনার হচ্ছে প্রশ্নের মধ্যে উত্তর যখন লুকিয়ে থাকে সেটাকে বলা হচ্ছে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। এই ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে এটা বলা হচ্ছে সাক্ষ্য আইনের 143 ধারায়। মূলত জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। সাক্ষীকে যখন প্রশ্ন করা হয়, অপরপক্ষের আইনজীবী যখন জেরা করে, তখন তাকে লিডিং কোশ্চেন করবে, অর্থাৎ আইনজীবী প্রশ্ন করবে, সাক্ষী শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দেবে। কখন? জেরার সময়। তো যখন জেরা হয় সাক্ষী, তখন কিন্তু সাক্ষীর বিবৃতি বা বক্তব্য প্রয়োজন নেই। সাক্ষীকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হবে, সাক্ষী সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করবে, এতেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন আমাদের, পুনঃজবানবন্দি কি? পুনঃজবানবন্দি কিভাবে গ্রহণ করা যায়? সাক্ষ্য আইনের 137 ধারায় এক্সামিনেশন সিপের ক্ষেত্রে বলা হয়েছে, এবং ক্রস এক্সামিনেশনের কথা বলা আছে, এবং রি এক্সামিনেশন সিপের কথাও বলা হয়েছে। অর্থাৎ পুনরায় জবানবন্দির বিধানটা সাক্ষ্য আইনের 137 ধারাতেই উল্লেখ করা আছে। সেখানে বলা হয়েছে, জেরা করার পর যে পক্ষ সাক্ষীকে আহ্বান করেছে সেই পক্ষ যদি আবার প্রশ্ন করে সেটাকে বলা হয় পুনঃজবানবন্দি। পুনঃজবানবন্দি কিভাবে গ্রহণ করা যায় এবং কেন গ্রহণ করা, সে বিষয়টা আমরা দেখব। পুনঃজবানবন্দি সাধারণত প্রয়োজন হয় কেন? জেরায় যখন নতুন কোনো বিষয়ের উদ্ভব ঘটে, বা জেরায় যদি এরকম কোনো বিষয় উত্থাপন করা হয় যেটা স্পষ্ট করা দরকার। তার মানে হচ্ছে প্রথমে জবানবন্দি হবে, এরপর অপরপক্ষের আইনজীবী প্রশ্ন করবে, অর্থাৎ জেরা হবে। সে জেরা করার সময় যদি এরকম হয় যে নতুন কোনো বিষয়ের উদ্ভাবন হয়, যে বা এমন একটা বিষয়ে সাক্ষী বলে ফেলে যেটা স্পষ্ট করা দরকার, নাহলে একটা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তখন যে পক্ষ সাক্ষী হাজির করেছে সেই পক্ষ আদালতের কাছে অনুমতি চায় যে বিজ্ঞতা, আমি আমার সাক্ষীকে আবার একটু জবানবন্দি গ্রহণ করতে চাই। তখন কি হবে? আদালত অনুমতি দিলে তারপর পুনঃজবানবন্দি অর্থাৎ রি এক্সামিনেশন সিপ নেওয়া সম্ভব হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, আদালতে কোনো একটি মামলার বিচার কার্যক্রম চলাকালে উক্ত মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ক কে আসামি পক্ষের আইনজীবী জেরা করার সময় ক একজন ডাকাত মন্তব্য করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন কিনা, সাক্ষ্য আইনের ভিত্তিতে ব্যাখ্যা করুন। তার মানে একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বলা হয়েছে যে সে একজন ডাকাত। প্রশ্ন হচ্ছে একজন আইনজীবী এটা পারে কিনা। এটাকে আমরা দুই দৃষ্টিকোণ থেকেই দেখতে পারি। 149 ধারার আওতায় দেখতে পারি, যেখানে বলা হয়েছে যে যৌক্তিক আর অযৌক্তিক প্রশ্নের বিষয়টি। আবার পাশাপাশি আমরা এটাও দেখতে পারি যে সাক্ষীকে যখন প্রশ্ন করা হয়েছে, সাক্ষী যে উত্তরটি দিয়েছে সেটার প্রেক্ষাপটটা কি। তার মানে হচ্ছে এই যে একজনকে ডাকাত বলা, এটা কি অপরাধ হয়ে যাবে কিনা, বা এটা প্রফেশনাল কন্ডাক্টের ভায়োলেশন হবে কিনা, এটা একটা বিবেচনার বিষয়। দেখেন, এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন আইনজীবী যখন সাক্ষী সম্পর্কে কোনো কিছু না জেনেই সাক্ষীকে দোষারোপ করে যে আপনি তো ডাকাত, তখন এটা নিষেধ করা যাবে না। কিন্তু যখন আইনজীবী জানতে পারে যে এই সাক্ষীটির পেশা হচ্ছে ডাকাত, সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, কোনো ব্যক্তির মাধ্যমে, অন্য কোনোভাবে, তখন সাক্ষীকে প্রশ্ন করতে পারে। কারণ সাক্ষ্য আইনের 146 ধারাতে বলাই আছে যে সাক্ষীদেরকে কী ধরনের প্রশ্ন করা যাবে এবং কেন করা যাবে। সেই হিসেবে সাক্ষীকে প্রশ্ন করা থেকে সাধারণত কি নেই, আপনার হচ্ছে কোনো বাধা নেই, অর্থাৎ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, এমনকি ডাকাতও বলতে পারেন সাধারণ অর্থে। কিন্তু 149 ধারা আবার বলে দিয়েছে যে এটা সব ক্ষেত্রে হবে না। যখন আপনার কাছে তথ্য আছে যে সে একজন ডাকাত, তখন আপনি সেই তথ্যটা তার নলেজে এনে তাকে বলতে পারেন যে আপনি ডাকাত কিনা। কিন্তু যখন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, আপনি আপনার মতো করে বলে যাচ্ছেন যে অমুক তো ডাকাত, তমুক তো ডাকাত, এভাবে বললে সেটা গ্রহণযোগ্য হয় না। কেন গ্রহণযোগ্য হয় না? স্বাভাবিকভাবে যেহেতু আপনি কোনো প্রমাণ ছাড়া একজনকে দোষারোপ করছেন, এটা যদিও
এরকম হয় যে সত্য হয়ে থাকে, যেহেতু প্রমাণ নেই, আগে আপনাকে প্রমাণ দেখাতে হবে, তারপর সেটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকের বিষয় আসবে। আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে বৈরী সাক্ষী কাকে বলে, কোন কোন অবস্থায় সাক্ষীকে বৈরী ঘোষণা করা যায়। হোস্টাইল উইটনেস, যা সাক্ষ্য আইনের 154 ধারায় উল্লেখ করা হয়েছে। হোস্টাইল উইটনেস আসলে কি? যদি কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসে যে পক্ষে, তার বিরুদ্ধে কোনো বিবৃতি প্রদান করে এবং ফলাফল কি অর্থাৎ কেন করে, অপর পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে। তার মানে কিছু সময় দেখা যায় সাক্ষীরা অপর পক্ষ দ্বারা প্রভাবিত হয়, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, ধর্মীয় কারণে, বিভিন্ন কারণে হয়ে থাকে। তো যে কারণেই প্রভাবিত হোক না কেন, সেক্ষেত্রে যদি যে পক্ষ তাকে আহ্বান করেছে সেই পক্ষের বিরুদ্ধে যায়, সেই পক্ষ চাইলে কিন্তু আদালতের কাছে আবেদন করতে পারবে যে তাকে হোস্টাইল উইটনেস ঘোষণা করা হোক। এখন খেয়াল করেন, এই যখন হোস্টাইল উইটনেস ঘোষণা করা হবে, কেন করা হবে সেটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই যে যে বৈরী সাক্ষী হিসাবে তাকে ঘোষণা করবে, এটা কার কাছে করবেন? বিজ্ঞ আদালতের কাছে। আদালত কি গ্রহণযোগ্য, আদালত কি এটা গ্রহণ করতে বাধ্য? উত্তর হচ্ছে না। কেন বাধ্য না? এটা আদালতের ডিসক্রিপশন পাওয়ার। আদালত যদি মনে করে যে না, এই ক্ষেত্রে সাক্ষী যা বলছে সেটাই সত্য, এখানে তাকে হোস্টাইল বানানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আদালত যদি আবার দেখে যে না, আসলে তো সাক্ষী ইন্টারেস্টেড, সে এক এক সময় এক এক রকম কথা বলছে, নানাবিধ কারণে সাক্ষী বিশ্বাসের অযোগ্য, তখন কিন্তু আদালত চাইলে কি করতে পারে, প্রসিকিউশনকে বলতে পারে। অর্থাৎ যে পক্ষ আপনার হচ্ছে সাক্ষী হাজির করেছে সেই পক্ষকে বলতে পারে যে এখন ওনাকে জেরা করা হবে। তার মানে হচ্ছে যে পক্ষ সাক্ষী হাজির করে সেই পক্ষের বিরুদ্ধে যখন কোনো বিবৃতি প্রদান করে সাক্ষী, তখন তাকে হোস্টাইল ঘোষণা করে তাকে জেরা করা যাবে, যেমনটা অপর পক্ষের আইনজীবী করত। তার মানে খেয়াল করেন যে জেরার যে বিষয়টা, এটা কিন্তু ক্ষেত্রে বিশেষে কি হয়ে যাচ্ছে, যে আপনার এটা অনেক সময় দেখা যাচ্ছে যে জেরার বিষয়টা বৈরী ঘোষণা করার পর নিজের সাক্ষীকে যে ধরনের প্রশ্ন করা হতো, যেভাবে জেরা করা হতো, সেই একই রকমভাবেই করা যাবে। কারণ সাক্ষীকে আপনি এনেছেন, সেই সাক্ষী যদি এখন বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি প্রদান করে যা হচ্ছে আপনার বিরুদ্ধে যায় বা মূল ঘটনা প্রকাশ পায় না, তখন কিন্তু তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন, অর্থাৎ বৈরী ঘোষণা চাইতে পারেন। এরপর আমরা আলোচনা করব আমাদের শেষ প্রশ্ন। এই একই রকম অর্থাৎ বৈরী সাক্ষী থেকে আমরা বিষয়টি পড়ব, কিন্তু প্রশ্নটা ঘুরে আসলে যাতে আপনার পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে এইভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। প্রশ্ন হচ্ছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বাদী নিজ সাক্ষীকে প্রশ্ন করতে পারে। এখানে কিন্তু বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস এই শব্দটাই ব্যবহার করেনি, এই কারণে অনেকে কিন্তু প্রশ্নটা ধরতে পারে না যে আসলে এটা কোন ধারায় হবে। এটাও এই বৈরী সাক্ষীর বিষয়ে আসবে। নিজের সাক্ষীকে জেরা করা হয় কখন? নিজের সাক্ষীকে জেরা করা হয় যখন তাকে হোস্টাইল ঘোষণা করা হয়। তার মানে কোনো সাক্ষী যখন অপরপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে বা ভিন্ন কোনো কারণে পক্ষপাত দুষ্ট আচরণ করে এবং সে এমন কিছু বলে বা বিবৃতি দেয় যা তার মূল ঘটনার সাথে হচ্ছে কন্ট্রাডিক্টরি। আর প্র্যাকটিসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম, যে যখন বাদীপক্ষ কোনো সাক্ষীকে আনলো, সেই সাক্ষী এমনভাবে বিবৃতি দিচ্ছে যেন সব বিবাদীর পক্ষে চলে যাচ্ছে এবং যেন সে বিবাদী পক্ষ দ্বারা প্রভাবিত, তখন বাদী আদালতের কাছে আবেদন করবে যে তাকে বৈরী ঘোষণা করুক এবং তখন তাকে জেরা করবে, যেমনটা বিবাদী পক্ষের করার কথা ছিল। তার মানে হচ্ছে যে পক্ষ সাক্ষী হাজির করে সেই পক্ষ এবার কি করতে পারবে, তার নিজের সাক্ষীকে জেরা করতে পারবে। কেন জেরা করার প্রয়োজন হচ্ছে? কারণ সাক্ষী এমন সব বিবৃতি দিচ্ছে যা মিথ্যা, যা অপর পক্ষ দ্বারা প্রভাবিত, প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে দিচ্ছে। সেখানে আরও আনুষঙ্গিক অনেক বিষয় আসতে পারে। যাই হোক, এই বিষয় বিবেচনা নিয়ে যদি আদালতের কাছে আবেদন করা হয়, তাহলে আদালত সেই সাক্ষীকে হোস্টাইল ঘোষণা করে জেরা করার সুযোগ দিতে পারে। তার মানে নিজের পক্ষের সাক্ষীকে জেরা করার সুযোগ আছে, তবে সেক্ষেত্রে অবশ্যই শর্তগুলো পূরণ করতে হবে। সাক্ষ্য আইনের 4র্থ ক্লাসে আজ আমরা আলোচনা করলাম। আমরা একদম সাক্ষ্য আইনের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাগুলোর যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে রিটেনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি। আমরা সাক্ষ্য আইন থেকে আরেকটি ক্লাস নিব, যে ক্লাসে আমরা সাক্ষ্য আইন থেকে যাবতীয় সমস্যামূলক প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ সাক্ষ্য আইনের পুরো অংশ জুড়েই যেসব সমস্যামূলক প্রশ্ন আসছে সেগুলো আমরা সিলেক্ট করেছি আপনাদের জন্য। সেই বাছাইকৃত কিছু প্রশ্ন আমরা ইনশাল্লাহ আগামীতে আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।